ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ লেআউট। আমি আগের দিন যেরকমটি বলেছিলাম, আগে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পার্ট 2 যেরকম বলেছিলাম যে পেজ লেআউট আমি দেখাবো পরের দিনকে, সেই মতো আমি পেজ লেআউট আজকে দেখাবো। কথায় আছে যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম বাটন, ইনসার্ট বাটন আর পেজ লেআউট যে দেখে ফেলতে পারবে বা শিখে ফেলতে পারবে, তার পক্ষে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সমস্ত কাজই শেখা হয়ে যাবে। তো এখানে দেখা যাক আজকে পেজ লেআউটে কী কী অপশান আছে এবং কী কী তার কাজ করা যায়। সাধারণত পেজ লেআউট আমাদের পেজ সিলেক্ট করতে, পেজের সাইজ বদলাতে, পেজের ওরিয়েন্টেশনের জন্য, পেজের মার্জিনের জন্য, পেজ কালারের জন্য, পেজ বর্ডারের জন্য, পেজের যাবতীয় যা কাজ সব এই পেজ লেআউটের মাধ্যমেই হয়। সেক্ষেত্রে আমি প্রথমে একটুখানি একটা প্যারা করে নিই। তো আমি এই প্যারাটা করে নিয়েছি যাতে বোঝানোর জন্য একটু সাইজ বাড়িয়ে নিলাম। তো প্রথমে আসছি পেজ লেআউট। আমি আগের দিন দেখিয়েছিলাম হোম বাটনে, ইনসার্ট বাটনে, পেজ লেআউট আজকে দেখাবো। তো পেজ লেআউটে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমেই আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে ফার্স্ট বাঁদিকের অপশান আছে আমার থিম অর্থাৎ কি আমার পেজটা কোন থিমের আন্ডারে থাকবে বা কোন থিমটা দিলে সবথেকে বেটার হয় সেটা আমি দিচ্ছি। দেখুন আমি এক একটা থিমের উপরে কার্সার সরাচ্ছি আর এক একটা লেখার স্টাইলগুলো এবং লেখার ধরনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কালার। এখানে কালার আর থিমের মধ্যে খুব ডিফারেন্স কিছু নেই, এক একটা কালারের এক একটা থিম করা হয়েছে, সেই জন্য আমি যতবার যেখানে ক্লিক করবো ততবার সেগুলো চেঞ্জ হবে। তো এটার মধ্যে বিশেষত্ব কিছু নেই, কিন্তু অফিস ওয়ার্ডে এটা খুব কার্যকর। তো এখানে আমার ফন্ট সাইজ কীরকম লাগবে আমার সেই অনুযায়ী আমার ফন্ট সাইজ দেওয়া রয়েছে। যেমন দেখুন একটা চেঞ্জ হয়ে গেল, এখানে দিলাম চেঞ্জ হয়ে গেলাম। ফর এক্সাম্পল আমি এটা নিলাম, এটা হচ্ছে এফেক্টটা খুব বেশি কাজে লাগে না, তাই এটার বেশি কিছু বোঝানোর কিছু নেই। তো যেটা আমার সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে মার্জিন। দেখতে পেলেন কেমন চেঞ্জ হয়ে গেল? এটা হচ্ছে নর্মাল। আমি একটুখানি ছোটো করে দিই পেজটাকে যাতে বোঝানোর জন্য। দেখুন মার্জিনে গেলাম, আমি যদি ন্যারো করি দেখুন ও ন্যারো কিন্তু সাইড দুটো কমিয়ে দিল, দিয়ে ওর স্পেসটাকে কমিয়ে দিয়ে ও ন্যারো সাইজে নিয়ে নিল। আর যদি মডারেট করি দেখুন ও আরও লম্বাই বেড়ে গেল, সাইজটা একটু কমে গেল। ওয়াইড করলেও এটা হবে, আরও ছোটো হয়ে গেলো, দিকে সাইড দুটো কমে গিয়ে আরও ছোটো হয়ে গেল। তো মার্জিন সাধারণত নর্মালি থাকে। নেক্সট হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন কি? ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট অর্থাৎ উপর নিচে, আর ওরিয়েন্টেশন মানে ল্যান্ডস্কেপ মানে আপনার যেটা হচ্ছে উপর নিচে না হয়ে সাইডে টু সাইড লেখা, অর্থাৎ পেজটাকে আড়াইভাবে নেওয়া, সেটা হলো ওরিয়েন্টেশন। তো আমার পেজ যেরকমভাবে আমি চাইবো সেরকমভাবে নিতে পারি, ঘুরিয়ে নিতে পারি, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আমি পোর্ট্রেটটা রাখলাম। এরপরে আসছে সাইজ কি? সাইজ হচ্ছে আমার পেপারটা কী ধরনের পেপার নেব, অর্থাৎ কত সাইজের পেপার নেব। এটা আমার আছে লেটার সাইজ, দেখুন এটা হচ্ছে লিগ্যাল সাইজ, খুব লম্বা হয়ে গেল। এটা হচ্ছে A4 সাইজ, যদি না হয় আমার এনভেলপ সাইজও নিতে পারি, অর্থাৎ চিঠির খামের মতো। সেখানে গিয়ে আমি যদি ওরিয়েন্টেশন করি দেখুন চিঠির খাম হয়ে গেল, সেখানে আমি কিছু লিখে সেটাকে প্রিন্ট আউট করতে পারি। তো আমি সাধারণত এটাকে লেটার সাইজ বা A4 সাইজই রেখে দিচ্ছি, আর এটাকে পোর্ট্রেট করে দিলাম। এটাকে হচ্ছে কালাম বলা হয়। কালামের কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। কালাম কি আমাদের কাজে লাগে? কালাম আমাদের ধরুন এটা 1 করা আছে, এটা যদি আমি 2 করি দেখুন একটা পেজের মধ্যে দুটো কালামে ভাগ হয়ে গেল। যদি মনে হয় আমার 3টে কালাম করতে হবে দেখুন 3টে কালামে হলো। এগুলো সাধারণত আমাদের পেপার, খবরের কাগজ পড়েছি বা পেপার পড়েছি, সেই পেপারে অনেক সময় দেখতে পাই যে এরকম 3টে পার্টে ভাগ করা রয়েছে, বা ম্যাগাজিনগুলোতে সাধারণত দেখতে পাই। সেক্ষেত্রে আমাদের এই অপশানটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে কালাম। এখানে আরও করতে পারি, আমি রাইট থেকে শুরু করতে পারি, এখানে মোর কালাম আছে, আমি গিয়ে আরও অপশান ঘাঁটতে পারি। তো যারা কাজ করবে তারা একটু অপশানটা ঘেঁটে দেখো।
আচ্ছা, ব্রেক তো আমি আগেই দেখিয়েছি ইনসার্ট পেজে কীভাবে ব্রেক দিতে হয় বা পেজ ব্রেক কীভাবে করতে হয়, এখানেও সেরকম আছে ব্রেক। দেখুন পেজ ব্রেক হয়ে গেল। তো কলাম কলাম ব্রেক হয়ে গেল। দেখুন নেক্সট পেজ, সরি নেক্সট পেজ আমি যখনই গিয়ে এটাকে নেক্সট পেজ করব, দেখুন অটোমেটিক ও নেক্সট পেজে চলে গেল। আবার যখন নেক্সট পেজ করব 3 নম্বর পেজে চলে এলো। ঠিক আছে, তো এক এক করে ও পেজ চেঞ্জ করতে থাকবে যতবার আমি পেজ ব্রেক করব। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে আপনার পেজটা একটাই রইলো, কিন্তু আমি যখনই আমি যখন এখানে লেখা বদলাবো ও অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। দেখুন আমি একটা লেখা বদলাচ্ছি, আমি এন্টার মারছি, দেখুন ও পেজ অটোমেটিক চলে এলো। এটাকে বলা হয় কন্টিনিউয়াস। তো পেজের এইটা ব্রেকের অনেক রকম অপশান আছে, যারা কখন কাজ করবে তখন অপশান অনুযায়ী ঘেঁটে দেখে নেবে। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা আসছে, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। না সরি, আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে হাইপেনেশন। হাইপেনেশনটা কি? ফর এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি এখানে একটা বিল্ডিংয়ের পরে ব্লকটা এখানে জায়গা ছিল কিন্তু ওখানে নেয়নি। তো আমি যদি এটাকে সিলেক্ট করে হাইপেনেশনে অটোমেটিক করে দিই, দেখুন ইনসার্ট টেবিলস, TABLES, এটা কিন্তু কথাটা একসঙ্গে ছিল। আমি যখনই এখানে হাইপারটেনশনটা নান করে দেবো, দেখুন টেবিলস কথাটা এখানে চলে এলো। বাট যখনই আমি সিলেক্ট করে যখন আমি হাইপারটেনশনটা অন করে দেবো, তখন দেখুন এই TAটার পরে একটা হাইপেন পড়ে গেল, কারণ যেহেতু ওয়ার্ডটা কন্টিনিউ, তাই ওটাকে হাইপেন অটোমেটিক নিয়ে নিল। তো এটা হাইপারটেনশন খুব গুরুত্বপূর্ণ কাজ। আমরা অনেক সময় চিটি করার ক্ষেত্রে হাইপারটেনশন না থাকলেও পরের এতে নিয়ে চলে যায়, বা অনেক সময় লেখা বুঝতে পারা যায় না যে কোনটা কার সঙ্গে জুড়ে। তো আমি যদি হাইপারটেনশন ইউজ করে থাকি, হাইপেনেশন ইউজ করে থাকি, তাহলে এটা খুব সুবিধা হয়। আচ্ছা, নেক্সট আমি দেখাই ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক কি? আমি ফর এক্সাম্পল একটা ওয়াটারমার্ক নিয়েই দিলাম। দেখুন আমার এর ভিতরে একটা শ্যাডো হয়ে দেখুন কনফিডেন্সিয়াল লেখা উঠছে, ঠিক এই জায়গাটা লক্ষ্য করুন, কনফিডেন্সিয়াল। তো আমি যদি এটাকে এরকম করে দিই, দেখুন ডু নট কপি লেখাটা উঠছে। আচ্ছা, আমি একটু লিখেই দেখাই। এখানে গিয়ে কাস্টম ওয়াটারমার্ক আছে, তো আমি কাস্টম ওয়াটারমার্কে আমি এখানে লিখলাম, আমি আমার নাম লিখলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম, ক্লোজ করলাম, তখন কৌশিক বাগ চলে এলো। তো ওয়াটারমার্ক, আচ্ছা ধরুন এইটা করলাম, দেখুন কৌশিক বাগটা, আমি কোন পোর্শনে রাখবো সেটাকে আমাকে সিলেক্ট করে নিতে হলো। নেওয়ার পর আমি ধরুন এই পোর্শনে রাখার পরে আমি কাস্টম ওয়াটারমার্কে গেলাম, এখানে আমার নামটা লিখলাম। এখানে আছে 3টে অপশান আছে, নো ওয়াটারমার্ক, কোনো ওয়াটারমার্ক থাকবে না, একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, আর এখানে তার ফন্ট দেওয়া রয়েছে, কোন এতে ফন্টে করব। আমি যদি এই ফন্টটা নিই তো এই ফন্টটাতেই হবে। এখানে সাইজ দেওয়া রয়েছে, আমি একটু বেশি করেই সাইজ নিচ্ছি 40, আর এখানে কালার দেওয়া রয়েছে। ফর এক্সাম্পল আমি একটা কালার নিলে আরও বুঝতে সুবিধা হবে। ওকে, দেখুন কৌশিক বাগ এখানে হলুদ কালার এসে গেল। তো আমি ওয়াটারমার্কে আবার যাই, কাস্টম ওয়াটারমার্ক, কালারটাকে চেঞ্জ করে আমি নীল করে দিই। দেখুন এবার আরও বোঝা যাচ্ছে কৌশিক বাগ, তাহলে এটা ওয়াটারমার্ক হয়ে গেল। তো এখানে আরও অপশান আছে, আরও উজ্জ্বলভাবে বোঝা গেল। একটু মানে ওয়াশ পড়ে গেল, একটা আবছায়া পড়ে গেল, শ্যাডো টাইপের হয়ে গেল। তো ওয়াটারমার্কটা খুব গুরুত্বপূর্ণ। ওয়াটারমার্ক আমাদের সাধারণত প্রজেক্ট ফাইল করতে, বা কোনো কোম্পানির তার ব্যাকগ্রাউন্ডে তার নাম দিতে, বা কোনো পেজের পিছনে সেই কোম্পানির লোগো দিতে,
ফর এক্সাম্পল আমি একটা ছবি দিই, ছবি দিলে বোঝা যাবে ওয়াটারমার্ক কি। পিকচার ওয়াটারমার্ক। আমার ছবিটা কিন্তু এসে গেছে। এই ছবিটা বড্ড উজ্জ্বল, আমি এটাকে আর একটুখানি ওয়াশ আউট করে দিই। দেখুন পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে আমার ছবি আছে, সেটা অতটা বোঝা যাচ্ছে না। তো ওয়াটারমার্ক খুবই জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ কাজ। ওয়াটারমার্ক খুব একটা দারুণ জিনিস। আচ্ছা, নেক্সট অপশানে যাব, পেজ কালার। তো ওয়াটারমার্ক থেকে পিকচারটাকে সরিয়ে দিয়ে সাধারণত আমি টেক্সট ওয়াটারমার্ক করে দিচ্ছি। ওকে, তো অল সিলেক্ট করলাম। পেজ কালার, পেজ কালার কি, এটা হচ্ছে আমার পেজের কালার হয়ে গেল। এটা আমার পেজ কালার হয়ে গেল। কিন্তু এর হলো যে আমি প্রিন্ট করার সময় কিন্তু আমার পেজ এখানে কালারিং দেখাবে না এটা, কারণ সাদা পেপারে কখনো কালারিং দেখায় না। এটার জন্য আলাদা অপশান আছে, সেটা আমি পরে দেখাবো অন্য সময়, কীভাবে কালারিং পেজ প্রিন্ট আউট করবো বা কোন কালারিং পেজে করবো। কারণ অনেক সময় আমরা কালারিং পেজ দিতে পারি, পেজ হয়তো প্রিন্ট আউট সাদা পেজে নাও করতে পারি, আমাদের যার জন্য কালারিং পেজ প্রিন্ট আউট করতে পারি। সেক্ষেত্রে আমরা মানে কিন্তু বাট এটা লেখার সময় বা কোনো প্রজেক্ট বানানোর সময় আমি কিন্তু কালারিংটা ইউজ করতেই পারি। তো দিলাম, মোর কালার করতে পারি, ফিল এফেক্ট করতে পারি। তো সেটা আমি অনেক অপশান আছে, ঘেঁটে ঘুঁটে দেখলে আরও অপশান বেরোবে, আশা করি সবাই বুঝতেই পারছো। তো নেক্সট অপশানে যাব, এটাকে আমি দেখিয়ে দিই। নেক্সট অপশান হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার কি, পেজ বর্ডার হচ্ছে আমার পেজের চারধারে যে বর্ডারটা দেবো, কারণ আমার একটা যখন প্রজেক্ট বানাবো সেই পেজের মার্জিন থাকতে হবে, সেই পেজের মার্জিনের মাঝখানে বর্ডার থাকতে হবে। তো সেই বর্ডারটাকে আমি চিহ্নিত করার জন্য এখানে বর্ডার দেওয়া হয়। এখানে 3 ধরনের বর্ডার দেখা যায়, একটা হচ্ছে বর্ডার, একটা হচ্ছে পেজ বর্ডার, একটা হচ্ছে শ্যাডিং। বর্ডারে কী কী কাজ, বর্ডারে হচ্ছে নান অপশান আছে, নান মানে কিছু নাই, বক্স মানে বক্স নেব, শ্যাডো মানে শ্যাডোর সঙ্গে থাকবে, আর 3D মানে 3D বক্স। আর এখানে তার ফন্টগুলো চুজ করে নিতে হবে যে কী ধরনের আমার লাইনটা দরকার, স্টাইলটা কী ধরনের দরকার। ফর এক্সাম্পল আমি এটা নিলাম এবং 3D বক্স নিলাম, দেখুন আমার এটুকুর মধ্যে আমার বক্স করে দিলাম। তো কেন, আমি এটুকুই সিলেক্ট করে রেখেছিলাম। তো আমি যদি অল সিলেক্ট করে রাখি তো আমাকে কি করবে, যখন আমি এইটা নেব, দেখুন কালার আমি এটা চুজ করলাম, লাইনটা দেখুন আমার যতটুকু লেখা রয়েছে ততটুকু কিন্তু একটা মার্জিন নিয়ে নিল বা একটা বক্স করে নিল। এটা হচ্ছে যে আমাদের লেখার যে বক্স বা লেখার যে বর্ডার সেটার উপরেই দিল। যতটুকু আমাদের লেখা থাকবে, যতটুকু আমাদের প্রজেক্টে যতটা লেখা থাকবে ততটাই ও নেবে। তো এবার যখন মনে হলো আমার এইটা না করে আমি পেজ বর্ডারটা করব। পেজ বর্ডারটা কি, ফর এক্সাম্পল আমি এটা নিলাম, আমি একটা লাইন চুজ করলাম, দিলাম, দেখুন ও আমার পেজের পর্যন্ত বর্ডারটা নিয়ে নিল, গোটা পেজটা বর্ডার নিল। তো যদি আমার এটা দরকার না হয় আমি এটা উড়িয়ে দেবো, বর্ডারে গিয়ে নান করে দেবো এটাকে, তখন এটা উড়ে গেল, বাকিটাও নিয়ে নিল পেজ বর্ডার। সুন্দর একটা পেজ বর্ডার এসে গেল। তো নেক্সট অপশানে যাচ্ছি। পেজ বর্ডারে খুব গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট অপশান হচ্ছে পেজ বর্ডারের শ্যাডিং। শ্যাডিং কি, আমাকে এখানে একটা কালার চুজ করছি, ধরুন ফর এক্সাম্পল আমি এই কালারটা চুজ করলাম, ওকে করলাম, দেখুন আমাকে কালারটা নিয়ে নিল। বুঝতে পারছি, প্রিন্ট আউট করার সময় কিন্তু আমার এই কালারের প্রিন্ট আউট হয়ে যাবে। এটা কি, এটা হচ্ছে হাইলাইটেড মার্কসও বলতে পারি আমরা। আমরা যখন কোনো ওয়ার্ডের উপরে বা কোনো সেন্টেন্সের উপরে হাইলাইট করি, ঠিক সেটা এইভাবেই করা যায়, এটাকে বলা হয় শেডিং। তো নো কালার করে দিলাম।
তো আমাদের যদি যতটা, আমি যদি মনে করি এই লাইনটুকু শুধু আমি শুধু এটুকুই আমি হাইলাইট করতে চাই, তো আমি এখানে শেডিংয়ে যাব, গিয়ে কালার করে দিয়ে আমি এটাকে হাইলাইট করে দেবো। দেখুন এটা আমার হাইলাইট হয়ে গেল, বাকিগুলো কিন্তু হলো না। তাহলে আমি যদি পুরোটা হাইলাইট করতে চাই পুরোটা সিলেক্ট করব, যতটুকু হাইলাইট করতে হবে ততটুকু সিলেক্ট করবো। তাই প্রথমেই আমার সর্বপ্রথম কাজ হবে, আমি যেটার উপর কাজ করব সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করতে আমার তো আগেই বলে দিয়েছি হোম পেজে, সিলেক্ট করতে আমাকে এটাকে ধরে লেফট কার্সারটা চেপে, মাউসের লেফট কার্সারটা চেপে ধরে থাকতে হবে, ছেড়ে দিতে হবে, তারপরে সেটা সিলেক্ট হয়ে গেল। অথবা যদি কন্ট্রোল এ মারলে অল সিলেক্ট হয়ে যাবে। তো তো নেক্সট যে অপশানটা দেখাবো সেটা আমি এটা একটু ব্যাক করি এবং আমি এটাকে সবটাই ক্লিয়ারেন্স দিয়ে দিই, নান পেজ কালার নো কালার করে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে আমার ইনডেন্ট। ইনডেন্ট কি? ইনডেন্ট হচ্ছে আমার যেই যে বারটা দেখছি আমি লেখাটা দেখুন আমার এদিকে অনেকটা স্পেস পড়ে রয়েছে আর ডান দিকে অনেকটা স্পেস পড়ে রয়েছে। এই স্পেসটাকে কমা বাড়াটা করাই হচ্ছে ইনডেন্ট। এটাকে আমি দেখুন, আমি এইটা যত কমাচ্ছি তত বাঁদিকে বাড়ছে, কারণ লেফট সাইডটাও বাড়বে। আর এটা উপর দিকে করলে লেফট সাইড থেকে আরও ঢুকবে ভিতরে, অর্থাৎ লেফট সাইডটার কাজ হবে, লেফট সাইডটা যাবে, বাঁদিকে যাবে, নয়তো ডান দিকে আসবে। তো এটা আমি সাধারণত 0 করে দিই, দিলে আমার বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে রাইট সাইডটাও তাই একইভাবে সেমভাবে এটা আমার ঢুকে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার আগের পজিশান আবার চলে আসলো। তো এটা খুব দারুণ কাজ। এটা আমরা সহজে আরও করতে পারি, সেটা হচ্ছে যে এইখানে আমরা লেফট কার্সারটা চেপে ধরে, যখন আমাদের এই তীর চিহ্ন আসবে তখন আমরা এটাকে চেপে ধরে জাস্ট বাঁদিকে সরিয়ে দিতে পারি, তাহলে আমার পুরো স্পেসটাও নিয়ে নেবে। এটাও তাই বাঁদিকে সরিয়ে দিতে পারি। আর এটাকে যদি আমার মনে হয় উপর নিচে, সেটাকেও আমি এখান থেকে সরিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে ইনডেন্টের কাজ হলো। এবার হচ্ছে স্পেসিং। স্পেসিং কি? ফর এক্সাম্পল আমার চাইছি আমি এইটার পরে একটা স্পেস দেবো, স্পেসের গ্যাপটা আমি অনেকটা বড় রাখতে চাই। তো এটা হচ্ছে বিফোর শুরুতে, এটা হচ্ছে আফটার। ওকে, আমার কার্সারটা যেখানে থাকবে সেখানে আফটার। ফর এক্সাম্পল এটা দিলাম, হ্যাঁ বুঝছেন কতটা স্পেস হয়ে গেল, এটাকে বলা হয় স্পেসিং। তো পেজ লেআউটের মধ্যে এটুকুই কাজ, এবং এটুকু কাজ যারা জেনে যেতে পারবে তাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করতে খুবই সুবিধা হবে এবং 90% প্রবলেম তাদের সলভ হয়ে যাবে। জাস্ট পেজ লেআউট, ইনসার্ট আর হোম বাটন যদি কেউ ঠিকঠাকভাবে শিখতে চায়, সে শিখে ফেললেই তার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যাবতীয় কাজ করা যাবে। এর পরের দিন আমি রেফারেন্স দেখাবো। রেফারেন্সে খুব বেশি কাজ নেই, আমাদের সচরাচর খুব একটা লাগে না, কিন্তু তবুও অনেক কাজ আছে। মেলিং আছে, রিভিউ আছে, ভিউ আছে। আমি এখনও 4টে পার্টে দেখাবো কোনগুলো কী কাজ হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ধন্যবাদ।